যখন ওর গায়ে ভরটা পড়তো তখন এত অদ্ভুতভাবে হাসতো এবং ওর গলার আওয়াজটাও পাল্টে যেত। মানে হাসতো আর বলতো যে আমি মায়া বলছি, আমি ডলিকে ছাড়বো না, ডলি আমার গলার মালা বলে অদ্ভুতভাবে হাসতো। মানে এত জোরে হাসতো, এই হাসিটা দেখে আমার সবসময় মানে একটা আতঙ্ক লাগতো। আমাকে ও যখন গায়ে কেরোসিন তেল ঢালছে আমি দেখছি দরজার ফাঁকা দিয়ে, আমি বারবারই বলছি ডলি ওটা করিস না, ডলি ওটা করিস না, কিন্তু ও শুনছে না। ও আগুনটা লাগিয়ে এই দরজাটা খুলেই আমাকে জড়িয়ে ধরতে আসছিল। পরে আমি রাত্রে শুতে পারতাম না। আমাদের বাড়িতে একটা 0 পরের লাল লাইট ছিল, সেই লাল লাইটটার দিকে তাকালেই মনে হতো ও সেই অদ্ভুতভাবে হাসছে আর আমাকে সামনে দৌড়ে মানে ছুতে আসছে। হ্যালো বন্ধুরা, আমি সায়ন। আমি আজকে চ্যাট ভিশন থেকে একটা ভিডিও হোস্ট করতে চলেছি। আমি আজকেও আরেকটা সাবস্ক্রাইবার বাড়িতে এসেছি, যিনি আমাদেরকে ঘটনা শেয়ার করবে বলে আমাদের কল করে বলেছিল। তার বাড়িতে আজকে চলে এসেছি আমরা। চলুন আলাপ করে দিই আপনাকে। বলুন আপনার নাম। আমার নাম বিথিকা। বিথিকা, তো বলুন আপনার সাথে কি ঘটনা ঘটেছে। আমার বাড়ি হচ্ছে কৃষ্ণনগর। আচ্ছা, কৃষ্ণনগর কালীনগর বলে একটা জায়গা আছে, সেখানে। তা আমি যখন আমার বিয়ে হয়, আমার একটা সন্তান আসে পেটে, সেই সময় আমাদের ওইখানে আমার হাজবেন্ডের এক বন্ধু ছিল এবং তার বাড়িতে তার একটা দিদির না বোন হবে হয়তো, তার বাচ্চা কাচ্চা হবে। এবার আমাদের ওখানে আগে কি ছিল, এটা ধরুন তাও আজ থেকে 40 বছর আগের কথা বলছি, মানে তখন কি ছিল, মানে ধাই দিয়েই বাচ্চা কাচ্চাই করাতো, বেশি হাসপাতালে নিত না। মানে ওই যারা বাড়িতে বাচ্চা কাচ্চা তাদের সেই দিত সেইখানে। আমার হাজবেন্ডের বন্ধুর বোনের ওরকম হয়েছে, তখন খুব মানে কষ্ট হচ্ছিল, ভিতরে একটা বাচ্চা অলরেডি মারা গেছিল। তাকে হাসপাতাল করে নেওয়ার মতো একটা দূর হাসপাতাল তো ক্ষমতা ছিল না। তখন ওই আমার স্বামীর হাজবেন্ডের বউ, ও আবার এইসব পারে করতে, ও করাতে গিয়ে ওর মানে আরেকটা বাচ্চা হয়, দুটো বাচ্চা। একটা আগে মরেছিল, পরে আর একটা জন্মাবার পর মরে গেল। কিছুক্ষণ পরে বোনটাও মানে একই টাইমে হ্যাঁ ওই টাইমটাই একটা বাচ্চা মারা গেছিল অলরেডি, আর একটা বাচ্চা পেটে ছিল, এটা মানে সুস্থ ভাবে বেরিয়েছে না? না ওটা বেরোনোর পরে দেখতে মশাও মরা। আচ্ছা, মানে দুটো বাচ্চাই মরে গেছে। হ্যাঁ। আচ্ছা, কিছুক্ষণ পরে, আধ ঘন্টা পরে মেয়েটাও মরে গেল, মানে যার বাচ্চা কাচ্চা হলো সেও মরে গেল। হ্যাঁ, মরার পরে তার নাম ছিল মায়া। এইবার মরার পরে যথারীতি সবাই ই করলো, কাজ টাজ করলো সবকিছু হয়ে গেল। এবার 1 মাস পরে ওই মায়া বলে যে মেয়েটি, ওটা ওই আমার এই হাজবেন্ডের বন্ধুর বোরকে ধরেছে। মায়া বলে যে মেয়েটি হাজবেন্ডের বন্ধুকে ধরেছে। হ্যাঁ, এটা কি করে বুঝলো? কদিন থেকে সমানে হাসতো, আর এত জোরেই হাসতো, ধরুন আমাদের বাড়ি থেকে না হলো 5 থেকে 7 মিনিটের রাস্তা ওদের বাড়ি, সেখান থেকে হাসতো, আমি ঘরে বসে শুনতে পেতাম। এত বিকট হাসি। সবাই বলতো কি ব্যাপার, ডলি এরকম হাসছে কেন, এত হাসছে কেন? কেউ বুঝতে পারতো না যে ওটার ভেতরে কি একটা হচ্ছে। তারপর যথারীতি একদিন নিয়ে আসলো, ওঝা নিয়ে আসলো। সে তখন বললো যে ওর উপরে একজনের ভর আছে, ওকে ঝাড়া দাও। সবসময় থাকছে না কিন্তু এটা ধরুন 10-15 মিনিট থাকছে, আবার নিচে থেকে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে। এবার একজন ওঝাকে তো ডাকা হলো, বললাম। সে ওঝা বললো যে ওকে এরকম একজনই করা হয়েছে। তখন ওর মানে ওঝাকে দিয়ে ঝাড়ানো করা হলো। করার পরে সে বললো আমি মায়া, আমি ডলিকে খুব ভালোবাসি, ডলি আমার গলার মালা। এরকম করে ডলি হচ্ছে যে আমার বান্ধবী, আমার হাজবেন্ডের বন্ধুর ওয়াইফ। আচ্ছা, সে এইবার ওরকম করে বলছে। বলার পরে সবাই বলছে কি যে কেন, তোকে তো ভালো করেছে, তোর তো খারাপ কিছু করেনি, তুই কেন ওকে কষ্ট দিচ্ছিস? বলছে না, আমি তো কষ্ট দিচ্ছি না, আমি ওকে ভালোবাসি, তাই ওর কাছে আমি থাকতে চাই, এরকম করে বলছে। বলার পরে সবাই তো ভয় পেয়ে গেল। তখন ওরও দুটো বাচ্চা আছে, সবাই ভয় পেয়ে গেল যে বাচ্চা কাচ্চা আছে, বাই চান্স যদি কিছু হয়ে যায় তখন তো একটা বিচ্ছিরি ব্যাপার হবে না। তখন ও কী করলো, ওনাকে হারিয়ে ঠিক করলো, বললো যে না, তোকে ওর কাছে রাখতে দেবো না, তোকে চলে যেতে হবে। বলে ঠিক আছে বলে সেই মারছে, ঝাঁটা দিয়েছে, ঝাঁটা দিয়ে মারে, জুতো দিয়ে মারে। এবার আমি তো একটু দূরে ছিলাম, এটা আমি সবাই বলছে শুনছি, বাড়ি একটু কাছেই আছে, 5 মিনিটের পর দিয়ে বললো ঠিক আছে আমি চলে যাচ্ছি চলে গেল। তারপরে দিন 10-12 পরে আবার ওরকম হয়েছে। আবার ওরকম হওয়ার পরে আবার ওকে মানে ছুঁয়ে মাটিতে গড়াগড়ি খাচ্ছে, এত কষ্ট পাচ্ছে। এই যথারীতি ওর খাওয়া দাওয়াটাও বন্ধ হয়ে গেছিল। মানে একবার ছাড়িয়ে গেছে, তারপরে আবার 10-15 দিন পর আবার ধরেছে। দিয়ে আবার ওরকম খুব কষ্ট হচ্ছে ওর, মানে খাওয়া দাওয়া পুরো বন্ধ হয়ে গেছে, খুব রোগা হয়ে গেছে,
আর মানে গ্রামের মেয়ে তো খুব তাগড়াই চেহারা ছিল, সেই চেহারাটাও অলরেডি ভেঙে গেছে। আচ্ছা, এটা কি অন্য কোনো কারণ হতে পারতো না যে আপনি এটা ডাক্তার দেখিয়েছিল। আচ্ছা, ডাক্তার দেখিয়েছিল, হসপিটালে নিয়ে গিয়ে, ওদের তো একটু গরিব মানুষ, প্রাইভেট ডাক্তার, তখন আমাদের কৃষ্ণনগরে অত প্রাইভেট ডাক্তার অত ভালো ছিল না, আর বাইরে নিয়ে চিকিৎসা করাবে সে ক্ষমতাও ছিল না। যাই হোক, হসপিটালে তখন ভালো ভালো ডাক্তারই ছিল, দেখিয়েছে। দেখানোর পরে বলছে না, ও তো সেরকম কিছু দেখছি না, যা ওষুধ ফষুধ অনেক কিছুই দিয়েছিল। এবার ওকে যে মানে কিছুতে ভর করেছে এটা বোঝা গেল কেন, ওকে যখন ভূত ছাড়ানো হলো, একটা কলসি, 1 কলসি জল, একটা ঝাঁটা পুরো দাঁতের মধ্যে নিল, নিয়ে প্রায় 10 মিনিটের পথ আমাদের ওখান থেকে পুকুরটা, সেই পুকুরে গিয়ে পড়ে গেল। এরকম করে 3 বার হয়েছে। 3 বার হওয়ার পর 4 বার এবারে বললো না, তোকে এবার ছাড়া হবে না, তুই এবার বল যে তুই সত্যিকারে যাবি, কি নিয়ে যাবি বল, তুই কি নিয়ে যাবি। বললো যে পুকুর পাড়ে যে একটা গাছ আছে, বট গাছ, যে ওই বট গাছের ডাল ভেঙে যাবো। এইবার বলার পরে আবার যেদিনকে ধরলো, আবার ডাকা হলো তাকে। এবার আমি তো অত দূর যেতে পারছি না, যেহেতু আমি তখন বাচ্চা হবে আমার, আমি যেতে পারছি, প্রেগনেন্ট, যেতে পারছি না। কিন্তু আমাদের বাড়ির সামনে যে একটা রাস্তা আছে, ওখান থেকে একটুখানি দূরে পুকুরে যাওয়া যায়। এবার সবাই বলছে যাও যাও, এখন ওই ডলি ঝাঁটা নিয়ে আর কলসি নিয়ে দৌড়বে। এবার সবাইকে তাড়িয়ে দিচ্ছে। এবার আমি সাইডে রয়েছি, দাঁড়িয়ে আছি রাস্তার উপরে, হ্যাঁ দেখছি এরকম কলসি আর একটা ঝাঁটা, কলসিতে পুরো জল ভরা নাকি, নিয়ে দৌড়চ্ছে। দৌড়ে আমাদের একটা মাঠ আছে বিরাট বড়, মাঠটা পার হয়ে গিয়ে পুকুর, ওইখানে গিয়ে বলে পড়ে গিয়ে সত্যিকারে বলে গাছটা মানে কি একটা ডাল ভেঙে গেছে, কোনো ঝড় নেই, বাতাস নেই, কিচ্ছু নেই, ভেঙে গেছে। এবার ভেঙে ও অজ্ঞান হয়ে গেল। অজ্ঞান হয়ে পরে যথাযথ তোকে বাড়িতে নিয়ে আসা হলো, চান টান করানো হলো, করিয়ে পরে বললো কি হয়েছে আমার, বলছে কিছু না কিছু না, গেল। এইবার ওকে আর ওটা হচ্ছে না, এবার হচ্ছে কি, ওর যে হাসিটা, ওই হাসিটা ওর কিছুতে কমছে না, হেসেই যাচ্ছে মাঝে মাঝে। এবার যথারীতি আমাদের বাড়িতে আসলো, মানে আমার হাজবেন্ডের থ্রুতে এসে আমার সাথে বন্ধুত্ব হয়ে গেল, আমারই বয়সী, এক বয়সী বন্ধুত্ব হয়ে গেল। হওয়ার পরে আমাকে মাঝে মাঝে জড়িয়ে ধরতো আর বলতো তোকে খুব ভালো লাগে বিথিকা, তোকে আমার খুব ভালো লাগে, সামনের জন্মে আমি ছেলে হয়ে তোকে বিয়ে করবো, এরকম বলতো। আর আমাকে ধরে চুমু খেত। হ্যাঁ, আর তাই ডলি ওরকম করছিস কেন পাগলের মতো, বস চুপ করে, শুনতো, ওরকম করেই যেত। দিয়ে আমি একদিন মানে সত্যিকারে ভয়ই পেয়ে গেলাম যে এরকম করে কেন। আমাদের হাজবেন্ডকে বললাম, দেখো এরকম করে, ডলির মনে হয় ভূত যায়নি, কিন্তু ও যারা বলছে যে আমরা তো এইভাবে তো কিছু বলতে পারি না, ও তো কিছু দেখছি না ওকে। আর যাই হোক, এইবার আমার বাচ্চা কাচ্চা হয়ে গেল, মাস 2-3 পরে হঠাৎ শুনছি একজনের সময় বলছে কাকিমা কাকিমা শিগগিরই এসো। কেন বলে ডলি কাকিমা দরজা দিয়ে ফেলেছে, দিয়ে কি যেন করছে ঘরে। এবার আমরা গেলাম, দৌড়ে গেলাম, এবার গরিব মানুষ তো, ভাঙা দরজা, এইটুকু একটু ফাঁকা ছিল। এইবার আমি গিয়ে ফাঁকা দিয়ে দেখছি ও হাসছে আর ওই কেরোসিন তেলটা গায়ে ঢালছে, হাসছে। আচ্ছা এই ডলি তুই কি করছিস কি করছিস। এবার ওর জাটাকে জিজ্ঞাসা করলাম তোমাদের সাথে কি ঝগড়াঝাটি হয়েছে, বলছে না, ওর বড় সকালবেলা কাজে চলে গেছে, তার সাথে কোনো ঝগড়া হয়নি। তা কি হলো, এরকম করছে কেন, এই ডলি তুই এরকম কেন করছিস, আয় নিচে নেমে আয়, নিচে নেমে আয়, ঘর থেকে বেরো, ঘর থেকে বেরো। ওদের ঘরটা 4টে সিঁড়ি পার করে উঠতে হতো, আমার কথা রাজ্যই করছে না। দিয়ে ও কি করলো, কেরোসিন তেল ঢেলে, হাসতে হাসতে কেরোসিন তেল ঢেলে ডিসলাই লাগিয়ে দিল গায়ে, আর আগুন জ্বলছে। আমি সিনথেটিক কাপড় পরা ছিলাম, আর ও দরজা খুলে আমাকে মানে জড়িয়ে ধরতে এসেছিল। আর আমাদেরই পাশের বাড়ি একটা কৃষ্ণা বলে মেয়ে আছে, ও আমাকে বলে ও মামি গো বলে আমাকে এক ঠালা দিয়ে দিয়েছে। দেওয়ার পর আমি পড়ে গেলাম, পড়ে গিয়ে আমি ওখানে অজ্ঞান হয়ে গেছি। আর ওকে নাকি তখন সবাই মিলে জড়িয়ে ধরে জল টল দিয়ে হসপিটালে দিয়ে এসেছে। দিয়ে আসার পরে আমি ভালো হলাম, আমি অজ্ঞান হয়ে গেছি। এবার আমি নাকি কথা বলছি না, দাঁত লেগে যাচ্ছে বারবার, সেটা আমার কিন্তু সেন্স নেই, এটা বাড়ির লোকেরা বললো। তখন ওই ওঝাকে আবার ডাকা হলো, উনি বললো যে ওনার শরীরটা একটু দুর্বল আছে, ওনাকে ওই মানে ধাক্কা দেওয়া হয়েছে, আর উনি এটা চিন্তা করছে তাই হয়েছে, ভালো কথা। এবার আমাকে ওষুধ টষুধ দিল, খেলাম ঠেলাম, কিন্তু কদিন পর থেকে আমার জ্বর ছাড়ছে না। আচ্ছা, ওই যার গায়ে আগুন লেগেছিল মানে ডলি, উনি কেমন ছিল তারপরে? ওকে হাসপাতালে দেওয়া হলো। এবার 3 দিন পরে খবর দেওয়া হলো, বলছে বিথিকাকে দেখবো। আচ্ছা, ওর সমস্ত গা পুড়ে গেছে, শুধু মুখটা পড়েনি। আচ্ছা, মুখটা ভালো ছিল। এবার আমাকে সবাই বলছে তুমি একটু যাও, ও মনে হয় বাঁচবে না। তা আমার তো তখন খুব শরীর খারাপ, কি করে যাব। তবু বাড়ির লোকেরা বলছে চলো আমরা নিয়ে যাই। নিয়ে গেল, দেখতে গেলাম। দেখতে গিয়ে দেখছি যে আমাকে দেখে সেই একই হাসি, ওই রকম অত পুড়ে গেছে, কিন্তু হাসি কিন্তু কমেনি। দীঘা তুই এসছিস বলে সে হা 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 করে হাসছে। দিয়ে আমি সামনে গেছি, বলে কি আয় না আমার কাছে, আয় না আমার কাছে, আয় না, এরকম করছে।
আমি তো কাছে যাচ্ছি না, হাত টাত পুড়ে গেছে, তো কাছে গেলে একটা ভয় লাগে না। তা আমি ডলি কিছু মনে করিস না মারা, তুই ভালো হ, তারপর তুই এখন তোর এরকম তো এখন আমার গায়ে হাত দিতে নেই, তাহলে তোর ইনফেকশন হয়ে যাবে। এবার ওকে বুঝিয়ে টুজিয়ে কি খাবি বললো, কিচ্ছু খাবো না, আমার কিচ্ছু খেতে ভালো লাগে না, কিচ্ছু খেতে চাইতো না। দিয়ে দেখে দেখে বাড়ি চলে আসলাম, এবার বিশাল জ্বর আমার তো জ্বর কমছে না কিছুতেই, পুরো বিছনায় একদম শয্যাশায়ী হয়ে গেলাম। এবার খেতে পাচ্ছি না, উঠতে পারছি না। আপনারা এই ওঝাটাকে কিছু বলেননি যে এতবার ধরে আপনি ঝাড়িয়েছেন তার সত্ত্বেও? হ্যাঁ বলেছে তো, বাড়ির লোকেরা বলেছে, ওরা বলছে যে আমরা যে ওকে যে মানে কাজগুলো করছিল, শুয়ে পড়ে গড়াগড়ি করছিল, এটা ভাঙছিল ওটা, সেটা তো করছে না, এখন শুধু হাসছে। তা আমরা কি করে বুঝবো? ওর নার্ভের দোষ হতে পারে, ওকে হাসপাতালে নিয়ে যান, ডাক্তারখানায় নিয়ে যান, এরকম বলছে উনি। নিয়ে যাওয়া হয়েছিল, করেছে, ওজাটা অনেক করেছে, মিথ্যা তো করবো না, ও অনেকেই করেছে, কিন্তু ওকে এমন ভাবে ধরেছে যে ওকে ছাড়াবার মতো কোনো উপায় দেখেনি কেউ। লাস্টে ওকে সুইসাইড করতে বাধ্য করলো। দিয়ে 5 দিন পরে সে বউটা মরে গেল। আমি দেখে আসার 5 দিন পর, অল্পটা 8 দিন ছিল বেঁচে, মরে গেল। মরে যাওয়ার পরে এবার আমার তো আর জ্বর ছাড়ছে না, আমার জ্বর, আমি গা পুরো বিছনায় শয্যাশায়ী হয়ে গেলাম। এবার আমাদের ঘরে একটা লাল লাইট ছিল, 0 পয়েন্ট লাইট, রাত্রিবেলা ওই লাইটটার দিকে তাকালেই মনে তো হা 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 করে হাসছে আর আমাকে জড়িয়ে ধরতে আসছে। মানে ওটা আপনি হ্যালুসিনেট করছেন? হ্যাঁ হ্যাঁ এরকম লাগছে। আমি চিৎকার করে করে উঠতাম, ওর বাবা বলতো কি হয়েছে তুমি চিৎকার করে করে উঠছো কেন? আমি দেখো ডলি না ওই লাইটের মধ্যে আছে। বলছে না না তুমি এটা ভাবছো তাই। আমি ঠিক আছে, আবার ঘুমিয়ে পড়লাম, অর্ধেক রাত্রে আবার ওরকম দেখছি, চিৎকার করে করে উঠছি। দেওয়ার পর আমাকে একটা ভালো ডাক্তার দেখানো হলো, সে বললো যে ওনার শরীরটা খুব উইক, এটা হচ্ছে ভয় নেই কিছু, কিন্তু আমি বিছনাতে উঠতে পারছি না। ইতিমধ্যে একদিন দুপুরবেলা একটা আসলো, মানে মুসলমান একটা কি জানো বলো ওদেরকে, মৌলবি, হ্যাঁ ওরা আসলো, একজন আসলো, এসে আমি তখন বিছনা শোয়া, বলছে মা ভিক্ষা দেবেন ঠিক দুপুর 2টোর সময়। ওই সময় কিন্তু আমরা ভিক্ষা দেই না সচরাচর, আমার হাজবেন্ড গেছে মাছ ধরতে, ছুটি ছিল সেদিনকে। এইবার বলছে আমার শাশুড়ি বলছে বাবা এই দুপুরবেলা তো ভিক্ষা দেওয়া যায় না। যে না আমি ভিক্ষা নেবো না, তোর বাড়িতে তোদের বাড়ি একজন অসুস্থ, তোর ছেলের বউ অসুস্থ হয়ে আছে, তাকে সে আগুনে ভয় পাচ্ছে। আমি না কানে যেতে কথাটা কোথার থেকে যেন আমি একটু মনে বল পেলাম যে আমার কথা উনি বলছে, আমাকে তো দেখেও নি। আমি দৌড়ে বেরিয়েছি, কি করে বেরোলাম আমি নিজেও জানি না। বেরোনোর পরে আমাকে দেখেই বলছে তোর আগুনে ভয়, আর তোর কাপড়ের আঁচল কেউ কেটে নিয়েছিল 3-4 দিন আগে, আমার মানে কাপড়টা শুকনো দিয়েছিল, তলার আঁচল কে যেন কেটে নিয়েছিল। হ্যাঁ ওই একটা আতঙ্ক ছিল আমার। দেওয়ার পরে আমাকে ওজাটা বললো যে তোমার কিচ্ছু না, আমাকে 250 টাকা দিতে হবে, আর একটা কাপড় দিতে হবে, চাল দিতে হবে 5 পোয়া, আর একটা বিড়াল লাগবে, বিড়ালটাকে 3 মাথায় কাটতে হবে রাত্রিবেলা অমাবস্যা দেখে, এই মঙ্গলবার শনিবার দেখে। বলে আমাদের এখানে তো এটা করতে দেবে না, স্বাভাবিক কেউ করতে দেয় না। বলো ঠিক আছে তাহলে আমায় বিশ্বাস করতে হবে, আমি তাহলে বাড়িতে বসে করবো, তুমি 3 দিনের মধ্যে মা উঠে দাঁড়াবে। আমরা কি করবো? আমার হাজবেন্ডও চলে আসলো, সেও বিশ্বাস করতে লাগলো। দিয়ে 3খানা-4খানা এরকম সবুজ রঙের বড়ি আমায় দিয়ে গেল, মানে গাছের করা বড়ি, পাতা দিয়ে। বলে এটা ডেলি একটা করে খাবে, যখন খুশি তুমি একটা খাবে। সত্যি কথা কি বলবো, মানে বলে লোকে ভাববে এগুলো গল্প বলছে। ওই বড়ি 3টে খেলাম, ঠিক 3 দিন চলে গেল। 4 দিনের দিন থেকে আমি এমন সুস্থ হয়ে গেলাম, আমার যে ওরকম একটা হয়েছিল আমি নিজেও ভাবতে পারছি না। এটা কিন্তু একদম লোকে বলে যে আজকালকার দিনে ভূত পেতে নেই বা কিছু নেই, এটা কিন্তু আমি নিজস্ব প্রমাণ। আমি 3 দিনের মধ্যে সত্যি উঠে দাঁড়িয়েছি। তখন বললো তোমার উপরে ওই একটা বউটার একটা ছিল। তারপর থেকে আমি ওই লাল লাইট দেখতে পাই না, লাল লাইট দেখলেই আমার ওই আতঙ্ক এসে যায়। সে থেকে আমাদের বাড়ি থেকে লাল লাইট পুরো উঠিয়ে দেওয়া হলো। আপনাদের এই ঘটনাটা কত সালে ঘটেছিল? এটা ধরো আজ থেকে 40 বছর আগের কথা বলছি, ধরো আজ থেকে 40 বছর, মানে প্রায় 24 চলছে এখন। হ্যাঁ 24 চলছে, মানে প্রায় 84। হ্যাঁ 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 ওইরকমই হবে, 83-84 এরকমই হবে সেই সময় ঘটনা। এখন আর কিছু নেই, কিন্তু তার বংশে কিন্তু কেউ নেই জানো, তার বংশে কেউ নেই। ওর স্বামী মারা গেল অল্প বয়সে, ও মরে যাওয়ার পরপরই। বড় ছেলেটা কারণে অকারণে বিষ খেয়ে মরে গেল। ছোট ছেলেটার খাওয়া নেই, রোগ নেই, অথচ দিনে দিন রোগ হতে 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 কি হলো, ডাক্তারখানায় নিয়ে গেল, কয়েকদিন বাঁচলো, মরে গেল। মানে 3-7 মতো ছিল, ধরতেই পারলো না। জামাইটা বাইরে কাজ করতে গেল, একটা মেয়ে জামাইটা বাইরে কাজ করতে গেল আরোপে, হঠাৎ খবর আসলো ও মরে গেছে। কি একটা রোগ বলো হয়েছে, মরে গেছে। এখন শুধু একটা মেয়ে আছে বেঁচে, আর কেউ নেই। মেয়ে আর মেয়ের ছেলে হয়েছে, মেয়ে ঠিক আছে এখন, মেয়েটা ঠিক আছে, আর ওর ছেলে আছে। আর এছাড়াও ছেলে 2টো মরে গেছে, স্বামীটাও মরে গেছে, ও মরে গেল। মানে ওকে এমন একটা ওকে গ্রাস করেছিল, আর সবই ধরতে গেলে একমাত্র অপমৃত্যু মরা।
হ্যাঁ সেটাই, মানে একটুখানি মিস্টেরিয়াস মৃত্যুগুলো, যে সবার মানে কোনো কারণ নেই, যেমন বিষ খেয়ে হঠাৎ করে বিষ খাওয়ার কোনো মানে নেই। হ্যাঁ সবাই জিজ্ঞেস করছে তো বুড়ো তো কিছু হয়নি, ও বিষটা খেলো কেন? ওর বউকে জিজ্ঞেস করা হলো যে কি ব্যাপার তোমার স্বামী বিষ খেলো, বলে কাকিমা কিচ্ছু বলতে পারবো না, হঠাৎ কাজের থেকে এসে ঘরে দরজা দিয়ে শুনো, এই হলো ঘটনা। আমরা শুনলাম ইতিমধ্যেই, ঘটনা শুনে আমারও যথেষ্ট ভয় লাগলো। ইনফ্যাক্ট ঘটনাটা যথেষ্ট ইন্টারেস্টিং, মানে এতজনের মৃত্যু একসঙ্গে, মানে একটা মৃত্যুর পরে এতজনের পরপর মৃত্যু। কিন্তু এই সব ঘটনার মধ্যে আমার একটা প্রশ্ন থেকে যাচ্ছে, প্রশ্ন উত্তরটা আপনারা কমেন্ট বক্সে প্লিজ দেবেন, আপনাদের মতামত জানাবেন অ্যাকচুয়ালি। সেটা হচ্ছে যে আমাদের এই যে ওঝার কথা যিনি বললেন, মানে যে ওঝার কথা বললেন, সে ওঝা নাকি বারবার এসে ছাড়িয়ে গেছে, তা সত্ত্বেও নাকি সে ভূতের থেকে বের করতে পারেনি শরীর থেকে। তাহলে এখানে কি মনে হচ্ছে, ওঝাটা কি কোনো ধরনের খালি মানে ভণ্ড ছিল নাকি অন্য কিছু? মানে বেসিক্যালি ডাক্তার যেটা পারে না, তারপরে যায় কোনো ভগবান বা তান্ত্রিকের কাছে মানুষ যায় আশা নিয়ে যে তারা কিছু করতে পারবে। ডাক্তাররা যখন হাল ছেড়ে ফেলে, ওঝা যদি তাকে বলে ডাক্তারের কাছে নিয়ে যান, সেটা কেমন শোনায় আপনার কাছে? কোনো ওঝাকে বলতে শুনেছেন আপনি আমি পাবো না, ডাক্তারের কাছে নিয়ে যান? এরকমভাবে একটা মানুষের ভিতরে একটা এন্টিটি বারবার ঢুকছে, একটা এন্টিটি বারবার বেরোচ্ছে, সেই মানুষটার ভিতরের যে আসল এন্টিটিটা বা আসল আত্মা, আসল যে স্পিরিটটা আছে, তার কতটা কষ্ট হচ্ছে সেটার প্রমাণ আপনি ভিডিওতে গল্প শুনে পেলেন, ঘটনা শুনে পেলেন। যে শুধুমাত্র একজন মারা গেলেন না, তার জন্য পুরো পরিবারটা ধরতে গেলে মারা গেল। ইনফ্যাক্ট তার যে বান্ধবী, সেও কিছুটা প্রবলেম ফেস করেছে, খুব বড়ভাবে প্রবলেম ফেস করেছে। তার বাড়িতে যদি মৌলবী বা উনি সেই ব্যক্তি যদি না আসতো, তাহলে হয়তো সেই মানুষটাও হয়তো এরকম ধরনের কোনো প্রবলেম ফেস করতো, বড় কোনো প্রবলেম। তো আমার কাছে প্রশ্নই একটাই, যে আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে প্লিজ জানাবেন যে এই ওঝাটা অ্যাকচুয়ালি কী ছিল, মানে এটা কি আসলে কোনো ভণ্ড ওঝা ছিল? আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, ওঝা হোক তান্ত্রিক হোক, যার কাছেই যাবেন না কেন, একটু খোঁজ খবর নিয়ে যাবেন অতি অবশ্যই, তারা আপনার কোনো প্রবলেমটা সলভ করার ক্যাপেবল কি না। হয়তো এরকমও হতে পারে বারবার ধরে আপনার সঙ্গে। তো প্লিজ ভালো থাকবেন। ঘটনা শুনে ভালো লাগলো নিশ্চয়ই, চ্যানেলটাকে আপনি প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর আপনাদের কাছে কোনো ঘটনা থাকলে আপনারা অতি অবশ্যই বলবেন, আমরা যাবো আপনাদের ঘটনা কালেক্ট করতে। ওকে, আর এর জন্য এইটুকুনি, বাই।